ওকে, আমরা শুরু করতেছি। আজকে আমাদের টপিক খুব সিরিয়াস, জব, কেরিয়ার, প্রফেশন ইত্যাদি ইত্যাদি। আমার বয়স 40-এর কাছাকাছি, আমি জীবনে কখনো জব করি নাই, সো আমি হতাশার লেভেলের খুব কাছাকাছি সময় আছি। সেদিক থেকে আপনার বয়স তো আমি শিওর আমার চেয়ে অনেক কম, সো হতাশার দিক থেকে আপনার জন্য বিশাল লম্বা সময় আছে হতাশাগ্রস্ত হওয়ার জন্য। আমরা এগুলো নিয়ে আজ কথা বলবো। আপনি মানে নর্মালি যেটা হয়, আমাদের তো ছোটোবেলা থেকে আমরা পড়ালেখা করি চাকরির জন্য, হ্যাঁ সেটা কেউ ব্যবসার জন্য না। মানে এটা ডিপেন্ড করে পার্সন টু পার্সন। আপনি এরকম কাউকে ছিলেন নাকি যে পড়াশোনা করতেছে, মানে মানে স্কুলে আছে, পড়াশোনা করতেছে, চিন্তা করতেছে আমি ব্যবসা করবো, এই জন্য আছে, আমি এরকম অনেক মানুষ দেখছি। হ্যাঁ এরকম আছে যে নাই যে তা না, হ্যাঁ অবশ্যই আছে। আচ্ছা, তো টেকনিক্যালি তো আমরা ব্যাচেলার শেষ করার পর প্রথম চাকরি বাকরিতে ঢুকি, ব্যাংকের জন্য প্রস্তুতি নেই, বিসিসের জন্য প্রস্তুতি। এটা আসলে ডিপেন্ড করে যে আসলে পার্সপেক্টিভটা কীরকম। ধরেন আপনার একটা নিড আছে, নিডটা কি আপনার পেট চালাইতে হবে, তো আপনার তো তখন একটা আলটিমেট সেকেন্ডস একটা ইনকাম সোর্স থাকতে হবে। আর যার পেট চালাইতে হবে না, দে হ্যাভ দি অপশন। আচ্ছা আচ্ছা, তাদের একটা অপশন আছে যে যদি তারা চাকরি না করে সামহাও দে ক্যান ট্রাই। যেটা এরকম অপশন ছিল যে বাপ বলে দিছে যে যা ইচ্ছা কর, টাকা না, আমার ক্ষেত্রে যে আমার যে জিনিসটা হইলো, আমার কাছে অপশন ছিল অনেক। অপশনটা ইন এ সেন্স যে বাবার অনেক টাকা সেই জন্য না। 8 বছর আগে আপনি যখন ব্যাচেলর শেষ করছেন, আমি 8 বছর বাসা থেকে বলে নাই যে চাকরিতে যাও? 8 বছর আগে আমি যখন ব্যাচেলর শেষ করছি, আমার ব্যাচেলর লাইফটা ছিল অনেকটা লাক্সারি। কি জন্য? আমার ব্যাচেলরটাই আমি 4 বছর করছি স্কলারশিপে। আচ্ছা, ইভেন যখন মানুষ চাকরি করে বাংলাদেশের পার্সপেক্টিভে, ধরেন একজন ম্যানেজার যে বেতন পায়, আমি 4 বছর তার থেকে বেশি করে বেতন মানে স্কলারশিপ পাইতাম। তো তারপরে বলবেন তারপরে চাকরিতে ঢুকলাম না, তো সেটাও তো মানে সেটাও কি লাক্সারি না? সেটাও লাক্সারি বলবো। তারপরে উইদিন লাইক 6 মান্থের মধ্যে আরেকটি স্কলারশিপ হয়ে যায়, তো মানুষ চাকরি করে। ইন দ্যাট কেস দেখা গেছে আমার ক্ষেত্রে ওটাও একটা চাকরি বলতে পারেন, আবার স্কলারশিপ গভর্নমেন্ট যেটা হলো, সেটাও মানে যে কোনো বাংলাদেশের যত মানে ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে তাদের যে হাইস্ট লেভেলে থাকার পর যে স্যালারি, ওই রকম একটা অ্যামাউন্ট পাওয়া যায়। দেখা গেছে বাংলাদেশে তো না, বাংলাদেশের বাইরে। তো এরপরে দেখা গেছে 2 বছর ওইভাবে চলে গেল, তো চাকরি তো করা হলো না। বাট এটাকে লাক্সারি বলবো না, এটা বলবো যে আমার একটা ব্লেসিং বা অপশন ছিল, বাট এটা সবার ক্ষেত্রে থাকে না। তো তারপরে বলবেন যে তারপরে কি হলো, এইভাবে গেল। হ্যাঁ 4 বছর আপনি চাকরি করেন নাই, সো না করি নাই তা না, চাকরি করা না করার মাঝে অনেক কিছুই ঘটনা ঘটছে। তো তারপরেও আবার ধরেন ইরাসমাস মন্দোস আসলো, সেটাও একটা চাকরির মতো। এখানে একটু কম অ্যামাউন্ট পাইতাম, যেটা 1400 ইউরো, আগের থেকে কম, মানে তুলনামূলকভাবে হাফ বলা যায়। আগেরটা অনেক অ্যামাউন্ট ছিল, এখনটাই 8 বছর আগে আপনার ক্লাসমেট যে ব্র্যাক ব্যাংকে ঢুকছে অথবা কোনো ব্যাংকে চাকরিতে ঢুকছে, 8 বছর পর তার স্যালারি তো মোটামুটি লাখ দেড়েক, গাড়ি বাড়ি অ্যাপার্টমেন্ট কিস্তি চলতেছে। আপনার মাঝে মধ্যে রিগ্রেট হয় না যে চাকরি বাকরি হইল না? ওয়েল ডিপেন্ড। আমি বললাম না যে মানুষের চাওয়া, মানুষের ইচ্ছা, মানুষের স্বপ্ন। এখন ধরেন একজনের রিক্সা চালায়, এর একটা স্বপ্ন আছে, যে টেম্পো চালায়, এর একটা স্বপ্ন আছে, যে পরে তার একটা ওই যে বলেন চাকরি বাকরি স্বপ্ন করে দেখে। আসলে মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েরা, গরিবেরাও চাকরি করার স্বপ্ন দেন। আর বড় লোকরা তো মনে করেন যে যত দামি চাকরি দেন ওরা করবে না, কারণ ওরা জীবনটা বুঝে। মনে করেন যে গরিব, ওরও একটা জীবন আছে, অর্গর্জিয়াস জীবন আছে, কারণ ওর হলো অভাব, ওটা হলো অর্গর্জিয়াস জীবন। আর যে বড় লোক, সে অভাবে অভ্যস্ত। হ্যাঁ, যে বড় লোক ওর সবই আছে, আর না পাওয়ার কিছু নাই, তার মধ্যে অনেক না পাওয়ার তৈরি হয়। তো ওরও মনে করেন যে, কিন্তু সব থেকে কঠিন একটা সিচুয়েশনের মধ্যে হইলো না পাওয়া না পাওয়ার মাঝখান দিয়ে যে যারা বড় হয়, যেটা হলো মধ্যবিত্ত, এদের সাংসারিক একটা ব্যাপার থাকে, চাওয়া না পাওয়ার একটা ব্যাপার থেকে এর মধ্যে একটা তৈরি হয়, খুব তৈরি হয়, জিদ তৈরি হয়। এর লিগে মনে করেন ভুগে বেশি হলে এই মধ্যবিত্ত ঘরের সন্তানরা চাকরি করতে হবে পুরা, মানে পড়ালেখার মেইন উদ্দেশ্যই হলো এখন চাকরি করতে হবে। কোনো প্যাশন নাই, কিচ্ছু নাই, কোনো স্বপ্ন নাই, কোনো ইচ্ছা নাই, চাকরি করো একটা। আমি চাকরির জন্য ইন্টারভিউ দিছি ব্যাচেলর শেষ হওয়ার পর 3টা। একটাতে হয়েছে এরকম যে আমাকে বলছে যে তুমি চাকরি করবে না, আমি যা বুঝছি, তুমি আমার ইন্টারভিউটা নিয়ে দাও। এরপরে যেটা হয়েছে যে আর চাকরির জন্য তেমন একটা চেষ্টা করে নাই। অনেকের ইন্টারভিউ দিছি, অনেক চাকরি বাকরি দেওয়া। তবে একটা জিনিস কি, আমি চাকরি করি নাই, কিন্তু আমি চাকরির জন্য অ্যাপ্লাই করছি। যদি আমি বলি আমার একটা শখ জাগলো যখন MBA করতেছি, তখন একটা শখটা এরকম, মানে আমার যদি কোনো একটা শখ জাগে যে আমি এটা করবো, ওটারে এমনভাবে করি না হওয়ার আগ পর্যন্ত ওটা ছাড়া যাবো না। তাহলে কি হয়,
তো ভেঞ্চার ক্যাপিটালে কাজ করার বিশাল একটা শখ জাগলো। আচ্ছা। ভেঞ্চার ক্যাপিটাল কই আছে দুনিয়াতে? ইউরোপের আমার মনে হয় 1000-এর উপরে অ্যাপ্লাই করছি ভেঞ্চার ক্যাপিটালে, যে আমার এখানে ঢুকতে হইব, মানে MBA করতেছি, এখন ভেঞ্চার ক্যাপিটালের শখ জাগলো, তাহলে একটা কাজ করাই যায়। করতে করতে এমন কোনোই না, আমার লিস্ট করা থাকে এক্সেল শিটে কবে কত ডেটে কোনটায় 1000-এর উপরে অ্যাপ্লাই করা হয়েছে। চাকরিও হয়েছিল, বাট ওটা সামহাও করা হয় নাই। বাট আমি যেটা করি যে কাজের একটা অভিজ্ঞতার জন্য, যেহেতু ভেঞ্চার ক্যাপিটালের শখ করে ক্যামব্রিজ ইকোসিস্টেমে আর কি কাজ করা হয় ভেঞ্চার এই ক্যাপিটালে। সেগমেন্টে লাস্ট কোশ্চেন, মনে করেন এই 8 বছরের চাকরি যে আপনি মানে করেন নাই, একটা কোশ্চেন না, দুইটা কোশ্চেন। একটা হচ্ছে যে আর কি করলে, আর কুটটুক করলে আপনার একটা চাকরি হইতো যেটাতে আপনি 8 বছরের কেরিয়ার হইতো, এক নাম্বার। 2 নাম্বার হচ্ছে এই 8 বছর চাকরি করলে আপনি যেটা পাইতেন সেটা আপনি এখন যা আছে তার চেয়ে কি ভালো মনে হচ্ছে না মনের মধ্যে দুঃখ লাগতেছে? আচ্ছা, জিনিসটা হইলো আসলে আপনার যে কোশ্চেনটা একটা একটা করে 3টা পার্ট আছে। প্রথম পার্টটা হইলো চাকরি না করে কি রিগ্রেট কিনা। আমি বলবো এটা ওই যে এগেইন একটা পার্সপেক্টিভ। আপনি যদি মানুষের মতামত নেন, মানুষের কাছে বুদ্ধি পরামর্শ নেন, আপনি কার কাছ থেকে বুদ্ধি পরামর্শ নেবেন? যে চাকরি করে, ও জীবনে ব্যবসার জগৎ দেখে নাই, দুনিয়া দেখে নাই, ও ঘরের মধ্যে বড় হয়েছে, চাকরি করছে, আর প্রমোশন হয়ে ও যে বুদ্ধি দিব, আরে তুমি চাকরি করো না কি লিগা, এইটা দুনিয়ায় দেখে নাই। ওর দুনিয়া দেখাবা কি, ওর কাছ থেকে যদি আপনি বুদ্ধি নেন তাহলে তো আপনি রিগ্রেট কি, ও নিজেই তো রিগ্রেটের মধ্যে আছে, তাই না? ধরেন আবার বলবেন যে আমি সব চাকরিজীবীরাই দেখছি যে হ্যাঁ। এট সাম পয়েন্ট তারা বলে যে একটা ব্যবসা করার ইচ্ছা ছিল, হ্যাঁ, তো ওই যে ব্যাপারটা বন্ধুরা মিলে একটা ব্যবসা ওই যে- খুলেও ওই যে- ওই যে- loss ওই যে, খায়। না পাওয়ার যে ব্যাপারটা, আসলে জীবনটা হইলো আমার যেটা মনে হয় অভিজ্ঞতার একটা আলোক। রিগ্রেট করার আসলে কিছু নাই, সবাই সাকসেসফুল হবে এমনও না, বাট যাত্রাটাকে ধরে রাখা। আর যারা চাকরি করতেছে তো তাদের যে অবস্থান, এখন আপনি যদি কম্পেয়ার করেন, এখানে আসলে কম্পেয়ার করার কিছু নাই। তো আপনি আপনার যাত্রায় আছেন, সে তার যাত্রায় আছে, আরেকজন। যখনই কম্পেয়ার করবেন তখনই আপনি ভুল পথে যাবেন, কারণ হলো আপনার স্যাটিসফ্যাকশন, আপনার চাওয়া তো তাদের সাথে মিলবে না, তাই না? ওকে, আপনি স্যাটিসফাইড? তা আমি তো 100% স্যাটিসফাই। Okay, কি জন্য আমার- স্যাটিসফাই? এই segment আমি শেষ। শেষ করি এটা এই segment শেষ। আমি শেষ করি স্যাটিসফাই এর লেগা। তো আমার যতটুকু, আমি চাকরিও করি নাই তা না, চাকরি করা না করার মধ্যে ছিলাম, চাকরিও কিছুদিন করা হয়েছে, মানে যেটাকে বলা হয় যে এক্সপিরিয়েন্সের জন্য, চাকরির career কেরিয়ারের জন্য না, কেরিয়ার যেটা স্বপ্ন, যেটা বিজনেস করা। তো এখন এইখানে আমি যে জিনিসগুলো পাইছি, অনেকের একেবারে হাইস্ট পিক পজিশনে আছে কেরিয়ারের। আমার যে জিনিসগুলো আছে, তারা এখন যে স্বপ্ন দেখে আফটার 50 ইয়ার্স বা আফটার 45, বাট আই হ্যাভ অ্যাচিভড অল দি থিংস দে aim স্বপ্ন for, দেখে, they aim টাকা for, জমাচ্ছে। তাই না? they aim for, but they have the career, right? But I don't have, but who knows what will happen in next. তো এটা হলো একটা একটা জিনিস কি, যে আপনি কি হবে সেটাই যদি যাই না যান, তাহলে তো মজা নাই যাত্রার, তাই না? এই যে চ্যালেঞ্জ, এই আর কি। ওকে, একটা সেগমেন্ট শেষ, আমরা পরের সেগমেন্টে আসি। পরের সেগমেন্ট মানে আমাদের আগের সেগমেন্ট ছিল হলো চাকরি না ব্যবসা, সে এখন ব্যবসা নাকি স্টার্ট আপ? ওয়েল, এটা ডিপেন্ড করে আসলে। ব্যবসা আর স্টার্ট আপ, এটা আমি মনে করি যে লাক্সারি, এটা সবার জন্য না। সবার জন্য না, কি জন্য? আপনার ওই যে বললাম, যদি প্যাডে ভাত না থাকে আপনি স্টার্ট আপ করবেন কীভাবে? আপনার কি ওই লাক্সারিটা আছে? 3 বার ফেল করবেন, 5 বার ফেল করবেন, 10 টাইম ফেল করবেন। ওই যে মানুষ মনে করে যে একটা 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 ইয়ের মধ্যে থাকে, ধূম্রজালের মধ্যে। কীরকম? যে মনে হয় পরিশ্রম করলে বড় লোক হয়ে যাব। তাহলে রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, ওটা অনেক ঠেলাওয়ালা, পরিশ্রম করে। ট্রাক ড্রাইভার, এদের মধ্যে কি পরিশ্রম ট্রাক করে না? ড্রাইভারের কথা বলবেন না, হ্যাঁ, প্লিজ। আচ্ছা। তো এরা কিন্তু বড় লোক হয় না। এখন এটা হইলো এবার একটা আমি মানি, হতাশ feel করতেছি। এটা হইলো মানি মেকিং এর একটা প্রসেস আছে। ইকোনমি কিভাবে কাজ করে, দুনিয়া কিভাবে কাজ করে, এই জিনিসটা মানুষ, ম্যাক্সিমাম মানুষ বুঝে না, জানে না। এখন আমি ধরেন মধ্যবিত্ত বা অন্য একটা যারা মধ্যবিত্ত ঘরের সন্তান আছে, ওর যে অ্যাক্সেসটা আছে, যে শিল্পপতি, ও যায় না, ধরেন শিল্পপতির ছেলেপেলের সাথে বসে, এমপি মন্ত্রীর ছেলেপেলের সাথে বসে, ওর যে কানেকশন আছে, ওর যে ক্যাপাসিটি আছে, তো আপনার হয়তো বা সেটা পরিশ্রম করে অ্যাচিভ করতে চলে যাবে হলো 40-50 ইয়ার্স। আর ওর জন্মের পর থেকেই আছে। ও যদি 10-12 ফেল করে, হ্যাঁ 10-12 ফেল করে, সমস্যা নাই, একটা ফেল করলে আরেকটা। এখন 10-12 ফেল করলে আর একটা তো সাকসেস হবে, কিন্তু আপনার কি সেই ফেল করার লাক্সারি আছে? আপনি ফ্যামিলিকে খাওয়াবেন, আপনি খাবেন নাকি? এখন এটা লাকিলি অনেকের হয়ে যায় প্রসেসের মধ্যে, যে সামা হয়তো বা 2টা অ্যাটেম্প্ট ট্রাই করার পরে একজনের কিছু জিনিস চলে আসে, দেন দে গেট অ্যানাদার অপরচুনিটি, দেখে সেটা কন্টিনিউ করার জন্য। কিন্তু যাদের অভিজাত্য আছে, আমি বলবো যে স্টার্ট আপ এখন পর্যন্ত অভিজাত্যদের জন্য, যাদের পয়সা আছে। অনেকে অনেক কথা বলবে, না এটা না,
বাস্তবতা আমার কাছে মনে হয় আপনার তো অনেক পয়সা না না আমার নাই, কিন্তু এখন যেটা হলো ব্যবসা আবার ভিন্ন জিনিস। ব্যবসা হলো আচ্ছা, এইখানে একটা ইম্পর্টেন্ট, ব্যবসা আর স্টার্ট আপ পার্থক্যটা কি? আমরা একেবারে স্পেসিফিক্যালি থাকি যে স্টার্ট আপ তো ব্যবসা, আপনি কোম্পানি খুলতেছেন, না, startup ব্যবসার সাথে এটা স্টার্ট আপের সমস্যা, আচ্ছা। পার্থক্যটা কি? স্টার্ট আপ হলো একটা স্বপ্ন। স্বপ্ন। স্বপ্নটা শুরু হয় ছোট্ট একটা স্টেপ দিয়ে। সেটার মধ্যে শুধু স্বপ্নটা কি একটা প্রোডাক্ট বা সার্ভিস ডেভেলপ করা। আপনার কাস্টমার নাই, সামনে কি হবে জানেন না, পয়সা নাই, রিসোর্স নাই, বাট ইউ হ্যাভ এ ড্রিম that you might will achieve in next 5 years, 10 years that you are aiming for. But in business it's very different. কীরকম? বিজনেসে আপনি হলো 2 লাখ টাকা পুঁজি আছে, 10 লাখ টাকা পুঁজি আছে, ইউ হ্যাভ এ ক্যাপিটাল, রাইট? আমি ক্যাপিটাল নিয়ে এসেছি, অথবা আমার আত্মীয়স্বজন, or you might have the partner that শেয়ার হোল্ডার। he or she is working with you. তো in that case দেখা গেছে যে আপনার যে জিনিসটা হবে, so you already have a টাকা formation. দিয়ে করবো কি? ক্যাপিটাল দিয়ে করবো কি? ক্যাপিটাল দেওয়া মাল কিনবো, পণ্য বা পণ্য সার্ভিস, কিনবো, যে কোনো একটা কিছু, যেমন অলরেডি এক্সিস্টিং কোনো একটা কিছু বা এক্সিস্টিং কোনো একটা জিনিসের মানে একটা মধ্যে মার্কেট মডিফিকেশন। আছে। মানে যেমন আমি যদি একেবারে Market ছাড়া তো business হয় না। যে আমি ফার্মাসি খুলতেছি, হ্যাঁ। যে মানুষের ওষুধ কিনতে হয়, আমি একটা ফার্মাসির লাইসেন্স নিয়ে দোকান খুলে বসতেছি, ক্যাপিটাল ইনভেস্ট করতেছি, এবার আল্লাহ আল্লাহ করতেছি, সকাল বিকাল কাস্টমাররা আসবে, ঠিক আছে? Exactly. এবার হচ্ছে অথবা আমি মনে করি মুদি দোকান দিতেছি, অনুমতি নিতেছি, ট্রেড লাইসেন্স নিতেছি, কাস্টমারের জন্য অপেক্ষা করছি। এক্স্যাক্টলি, ইট এক্সিস্ট অ্যান্ড ইউ আর জাস্ট প্লেইং রোল দেয়ার, রাইট? মানে মার্কেটটা exist করে। মার্কেট এবং এক্সিস্ট আমার করে, ইউ আসতে হ্যাভ হবে দি capital। ক্যাপিটাল, ইউ হ্যাভ দি ফরমেশন অফ এভরিথিং টু এবং ওই বি এ ক্যাপিটাল কোম্পানি। যদি কারোর যদি লোনও লাগে, সেই লোনেরও একটা সিস্টেম এক্স্যাক্টলি, when you have a capital then bank will you know ব্যাংক জানে যে agree একটা to মুদি দোকানে মানে কিরকম ইনভেস্টমেন্ট হয় ওই রিজিয়নে অনুযায়ী ইনভেস্ট করলে কি পরিমাণ আসতে কিন্তু পারে। আপনাকে স্টার্ট আপ ফরমেশনে আই টোল্ড ইউ লাইক মানে startup স্টার্ট উইথ সেটা- জাস্ট এ ড্রিম, নাথিং মানে এলস, আইডিয়া। এখানে কোনো ব্যবসা নাই, এখানে কোনো মার্কেট নাই, আমি Yes. কাস্টমার চিনি না, কে কাস্টমার। থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা, ব্যবসা কখনো লিনিয়ার ওয়েতে পারবে না। যেমন ইউ ইনভেস্টেড লাইক 10 লাখ 20 লাখ হোয়াট এভার, এটা ধরেন হইলো 25 লাখ হবে, 26 27 এরকম। কিন্তু স্টার্ট আপ কীরকম হইতে পারে, আপনার কিছুই নাই, একটা প্রোডাক্ট ডেভেলপ করলেন, সামহাও 5 লাখ কনজিউমার চলে আসতে পারে, দে মে আমি- উইল বি আমি একটা উইলিং টু পে projection এর ফর উপর- এক্স্যাক্টলি। একটা projection এর উপর চিন্তা করবো। এটা হলো কি, ধরেন আজকে আপনার যে আমি কাছে চিন্তা করবো যে এরকম একটা মার্কেট থাকতে পারে, না থাকতে পারেন, ইউ উইল হ্যাভ টু ডু মার্কেট রিসার্চ Research. বেসড অন লাইক ইউর কিন্তু আইডিয়া। কখনো তো এটা 100% 100% হয় না, দ্যাটস ইউর এক্সিকিউশন, রাইট? যে হাউ মাস আমি কত পরিমাণ ডাটার উপর বেস করে ই করতে আর পারে যদি আপনার Traction এটা। পিএইচডি রিসার্চাররা ভালো ব্যবসায় ভালো করে, যেমন গুগলের মানে সিইওরা। ডিপেন্ড, আই মিন ইট ডিপেন্ড। এটা কোনো ওইরকম ধরা বাঁধার নিয়ম নাই। এখন ধরেন এরকম হইতে পারে, স্টার্ট আপে যেটা হইতে পারে যে আপনি শুরু করলেন নাথিং, ইউ ক্যান বি লাইক মাল্টিমিলিয়নিয়ার, হইতে পারে। মার্কেটটা আমি নিজে তৈরি করতেছি। তো আপনি এমন কিছু তৈরি করতেছেন যেটা হলো লিনিয়ার ওয়েতে গ্রোথ করে, যেটা হলো বিজনেসে হয় না। তো এটাই হলো একটা মেইন কুর একটা পার্থক্য ওভারঅল বিজনেসের সাথে। মানে আপনি যদি বলেন যে তাহলে কি বিজনেস কি স্টার্ট আপ? না, অবশ্যই না, বিজনেস স্টার্ট আপ। বিজনেস হলো ফিক্সড ক্যাপিটাল, ফিক্সড মার্কেট, আর হচ্ছে আল্লাহ আল্লাহ করা যে কাস্টমার আসুক। না, কাস্টমার বলতে এটা সার্ভিস হইতে পারে, শুধু যে সেলস ক্যাপাসিটি, যে ভালো সেলসম্যানের ভালো সেল হয়, এটারও গ্রোথ হইতে পারে, হয়তো বা স্টার্ট আপে যেরকম হইতে পারে ওই পসিবিলিটি না, বাট মানে কখনোই অনেক হইতে পারে, 100 টাইম হইতে পারে, বড়, 200 টাইমও হইতে পারে, বাট ওই স্টার্ট আপের মতো এরকম পসিবিলিটি নাই। সবসময় ডিপেন্ড করে হলো ক্যাপিটালের উপর, Capital এর কি পরিমাণ ক্যাপিটাল আছে। আর স্টার্ট আপে যেটা হলো, আমি একটা প্রজেকশনের উপর বেস করে আমি ইয়ে করবো, আইডিয়া নিয়ে আসবো। ইনিশিয়ালি আমি কিছু নিজে খরচ করবো, গায়ে কতটা খাটবো। People will come to you হ্যাঁ। like when you will show like I have the potential, I have the product, I have আমি the এক service. একটা মাইলস্টোন মানে কভার করে করে মানুষের কাছে যাব, তারাও রিস্কে। যে আপনি স্বপ্ন বেচবেন, Share করবে, হ্যাঁ। মানুষ স্বপ্ন খায়। আপনি যখন প্রোডাক্ট বেচবেন, ও তো দেখতেছে এই প্রোডাক্টটা আছে, তো এটার দাম এত, কিন্তু আপনি যখন স্বপ্ন বেচবেন, স্বপ্নের কোনো দাম নাই, আনলিমিটেড। তো মাঝে মাঝে এই যে চাকরিজীবী বন্ধুরা যখন মানে ইনভেস্ট করে, মানে আমি আপনার অনেস্টলি চাকরি খারাপ না, চাকরি খারাপ না। যারা মনে করেন চাকরি করছে, অনেক দিন টাকা জমাইছে, একটা ব্যবসা করতে যাচ্ছে, তার জন্য স্টার্ট আপে ইনভেস্ট করা উচিত নাকি একটা ব্যবসায় ইনভেস্ট করা উচিত? তার জন্য যদি সে ব্যবসা না বুঝে কোনো জায়গায় ইনভেস্ট করা উচিত না, ঠিক আছে? এরকম না, এবং সে যদি- এখন যদি কেউ বলে যে আমি স্টার্ট আপে ইনভেস্ট করবো নাকি ইয়াতে বিজনেস ইনভেস্ট করবো, এখন সে ব্যবসাই বোঝে না। মানে ব্যবসা মানুষ কি একটা স্ট্র্যাটেজি এই আছে, মানে ডেটাই আছে এরকম যে আপনার একটা বিজনেস দাঁড়া করাইতে মিনিমাম
থাউজেন্ডের মতো লাগে। এখন আপনি যদি আপনি যদি ব্যবসার এবিসিডি না বোঝেন, ধরেন আপনি মোটরসাইকেল বুঝেন না কেমনে করে চালাই, ক্লাস কি, ব্রেক কি, স্পিড কততে দিলে মনে করেন যে কাজ করবে। আপনি যদি মনে করেন যে মোটরসাইকেল চালু দিয়ে দিলেন তাহলে তো যে আমার ছোট ভাই মোটরসাইকেল চালাইতে পারে, সো আমি ওর একটা মোটরসাইকেল কিনে দিলে তো আমার উবারের টাকা আসতেছে। এরকম ইনভেস্টমেন্ট মানে আপনি সাজেশন দেন কিনা যে ভাই অমুকের উপর টাকা খাটা? বিজনেসে সাজেশনটা হলো রং। এটা হলো আমি মনে করি যে এটা যার যার স্বপ্ন, নিজের বুদ্ধিতে মারা খাওয়া ভালো, অন্যের বুদ্ধিতে মারা খাওয়া ব্যবসায় ভালো না। কারণ হলো কি, আপনি মনে করেন আমি একটা বুদ্ধি দিলাম, 2 দিন পরে যে ধরা খাবেন, কারণ আপনি ব্যবসা বুঝেন না। আমি বুদ্ধি দিলে তো লাভ নাই, আমি বুঝি, ধরেন আমি আপনার বুদ্ধি দিলাম ভালো বুদ্ধি, আপনি এখানে বুঝেন নাই, আপনি আরেকটা অন্যভাবে করছেন। এর মানে কি, হয়তো বা স্ট্র্যাটেজি ভুল হয়েছে, আপনার সময় যতটুকু দেওয়া দিতেছেন। এর জন্য হইলো যার ব্যবসা সে সব থেকে ভালো বুঝে যে ওই ব্যবসায় কী করতে পারে। মানে যদি আমরা শর্টকাট করি, এটা আমারও নিজেরও আইডিয়া যে আমি যদি ওই ব্যবসার সম্বন্ধে মিনিমাম আইডিয়া থাকে এবং আমি ওটাতে ইনভলভ হব, নিজে গায়ে গতরে খাটবো বা নিজে হাতে ধরে কন্ট্রোল করবো, তাইলেই ইনভেস্ট করা উচিত। ছোট ভাই, মামাতো ভাই, খালাতো ভাই করতেছে, আমার বিশ্বাস আছে ও টাকা মারবে না। হ্যাঁ, কিন্তু ধানে ইনভেস্ট করতে পারে অভিজ্ঞতার জন্য যে টাকাটা লস হবে, টাকা ডেফিনেটলি লস হবে। আমি সবচেয়ে কমন জিনিস দেখি যে আচ্ছা আমার কাছে কিছু টাকা আছে, 5 লাখ 7 লাখ টাকা, একটা গাড়ি নিয়ে আমার ছোটো ভাইরে উবারে দিয়ে দিই, ঠিক আছে। সবাই যেটা কল্পনা করে না সেটা হচ্ছে একটা গাড়ির অনেক কিছু থাকে, ঠিক আছে, মেকানিক্যাল খরচ আছে, আজ মেনটেন্যান্স কস্ট আছে। কখন মানে দুইটা জিনিস হয়, একটা হলো যে টাকাটাও নষ্ট হয়, ভাইয়ের সাথে সম্পর্কও নষ্ট হয় না। এটা হলো ওই যে একটা ব্যাপার আছে না, যে ব্যবসা আসলে না বুঝে কারোর সাথেই করাই উচিত না। ওকে, আমাদের এই সেগমেন্টের প্রশ্ন শেষ। এবার হচ্ছে মনে করেন বুটস্ট্র্যাপ স্টার্ট আপ, এটা তো শুনছেন যে আমি আমার ব্যবসা আমি নিজে প্রথম দিন থেকে রেভিনিউর চেষ্টা করব, যে টাকা আসবে ওটা রিইনভেস্ট করবো, এভাবে করে গ্রো করব। আরেকটা হচ্ছে যে আমি আমার ওই যে স্বপ্ন বেচা, যে আমি একটা আইডিয়া নিয়ে আসছি, আমি এই স্বপ্ন মানুষের কাছে বলবো এবং চেষ্টা করবো যে ইনস্টিটিউশনাল যারা ইনভেস্টর আছে বা যারা অ্যাঞ্জেল ইনভেস্টর আছে তারা যেন আমার এখানে ইনভেস্ট করে, আমি যেন এই স্বপ্নটা আরও বড় করতে পারি তাদের সাথে নিয়ে। তো ইন দ্যাট সেন্স আপনি একজন স্টার্ট আপ ফাউন্ডার হিসেবে আপনি কি মনে করেন যে আপনি বুটস্ট্র্যাপ করতে চান না ইনভেস্টর নিয়ে করতে চান? আচ্ছা, কেন সেটা? স্টার্ট আপ করতে হইলে প্রথম যে ওই যে বললাম, এখানে আপনি প্রথম স্টেপে সাকসেস হবেন না, দ্বিতীয় স্টেপে হবেন না। মানুষ যখন আপনার কাছে ইনভেস্ট করবো হয়তো বা ফার্দার একবারে মানে ফেল করার পর আসবে না। এর মানে হলো আপনাকে রেডি থাকতে হবে, আপনার নিজের টাকা দিয়ে আপনাকে সাপোর্ট করতে হবে ইন এ সেন্স, মেকিং এ কন্টেন্ট ইন এ সেন্স যেটা হইলো ধরেন আপনাকে একটা লস খেলে তো কেউ আসবে না, তাই না? এটাই তো স্বাভাবিক। এর মানে হলো আপনার নিজের টাকা আপনার সারভাইভের জন্য ব্যবসায়। আর এটাতে কি হয় যে আপনি যখন নিজের টাকা একটা ব্যবসায় ডালছেন আর আপনি যদি অন্যের টাকা দিয়ে ব্যবসা করেন, দুটার মধ্যে পার্থক্য আছে। পার্থক্যটা কি? ট্রাস্ট। আপনি যখন স্বপ্ন বেচতে যাবেন তখন জিজ্ঞেস করবে তুমি কি করছো। আপনি আইদার আপনাকে প্রোডাক্ট বানিয়ে মার্কেটের পর্যায়ে নিয়ে যেতে হবে, না হলে আপনার কিছু ইনভেস্টমেন্ট ওই পর্যায়ে নিতে হবে। যে আপনি যদি বলেন যে না, সামহাউ ইউ হ্যাভ ইনভেস্ট লাইক 500K, let's suppose, then you can ask for 2 million because you have took the risk, first risk. তো রিস্কটা হইতে পারে কার কাছ থেকে আসতে পারে। এখন টাকার যে ব্যাপারটা আপনার ফ্যামিলির কাছ থেকে আসতে পারে, ফ্রেন্ডের কাছ থেকে আসতে পারে, হ্যাঁ, যে কারো কাছ থেকে আসতে পারে। এঞ্জেল ইনভেস্টমেন্ট। হ্যাঁ, না এটা এঞ্জেল না, এটা 3F এর একটা ইয়ে আছে, ফ্যামিলি ফ্রেন্ড ফোর। হ্যাঁ, তো এইখানে এটা হলো ফার্স্ট স্টেজ, যে আপনার নিজের টাকা নিজে কি করতেছেন, একটা রিস্ক নিতেছেন। তো এটা হলো রিস্কটা নেওয়ার ফার্স্ট স্টেজ। আপনি অ্যাঞ্জেল ইনভেস্টমেন্ট প্রথমে আসবে না। তো দেখা গেছে তাহলে এটা হলো একেবারে ইনিশিয়াল পর্যায়ে, যে আপনার নিজের জমানো টাকা আপনার ভাই বোন আপনার উপর ইনভেস্ট, মানে বাংলাদেশে তো ডিফিকাল্ট। বাংলাদেশে আপনার ভাই বোন, চাচা, খালা, খালু বা আত্মীয় স্বজন আপনাকে বিজনেসে এমনিতেই ডিমোটিভেটেড করবে। এটা হলে করবে, দোকান দিতেছি দিবে না। এটা বাংলাদেশে হলো ব্যবসাটাকে দেখা হয় বাংলাদেশে মানুষ হলো ধরেন হলো কি এদের ওই যে একটা ব্যাপার ছিল যে 1900 আপনার হলো 47 তো যে ব্রিটিশের যেটা হলো আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে হয়ে গেল, চলে গেল আমাদের ব্রিটিশরা, দেশভাগের একটা ব্যাপার আসলো। এই যে আমাদেরকে গোলাম বানায় রেখে গেছে, গোলাম বলতে কিন্তু আমাদেরকে নতজান কইরা রেখে গেছে এরকম না, আমাদের বিবেক জ্ঞান বুদ্ধিটাকে এমনভাবে দাবায় রেখে গেছে যে আমরা ওইটাই থেকে এখন উঠতে পারি না। ওই জিনিসটা আমাদের জিনগত একটা ইনফ্লুয়েন্স হিসাবে এখনও প্রকাশ পায়। চাকরি খারাপ না, কিন্তু চাকরির যে ব্যাপারগুলা, যে পলিসিগুলা, যে চিন্তাধারাগুলা,
যে এই জিনিসগুলো থেকে আমরা এখনো বের হয়ে আসতে পারি নাই। মানে ওই যে মাঝে মাঝে কিছু মানুষ দেখবেন থাকে নিজে কামলা দেবো, নিজের কাম করবো, কিন্তু কারো গোলামি করবো না, মানে যত বড় ইয়ে ওই হোক। একটা স্টার্ট আপ বানানোর জন্য যে একদম প্রাইমারি ইনভেস্টমেন্টের সোর্স এফ এটা আমাদের এফএনএফ নাই, ঠিক আছে, আমরা খালি হাতে শুরু করি। আমাদের দেশে এটা হইলো খুবই ডিফিকাল্ট, বাট নাই সেটা বলা যাবে না, এটা আসছে। কিন্তু আপনি পার্সোনালি ইনভেস্টমেন্ট চান তো? না, এটা হইলো ডিপেন্ড করে মানে না, ফ্যামিলি ফ্রেন্ডস না, ইনস্টিটিউশনাল বা অ্যাঞ্জেল। ইনস্টিটিউশনাল সুযোগও তো আমাদের দেশে নাই। আপনি আমাদের দেশের কথা বাদ দেন, আপনার স্টার্টআপ তো হ্যাঁ, ফ্রেঞ্চ বাহিরে তো সব কিছুই আছে, আপনি সাপোর্ট, আদারওয়াইজ তো আপনি এইখানে এত খরচ এত কিছুর পরে আপনি সার্ভাইভ করতে পারবেন না ফর লাইক 2 or 3 years। ইটস ভেরি ডিফিকাল্ট, রাইট? সো ইন বাংলাদেশ দেখা গেছে আপনি দেশে থাকতেছেন, খাইতেছেন, ঘুরতেছেন, ইউ ডোন্ট হ্যাভ বিদেশে থাকার একটা সমস্যা হলো বিদেশে আপনার প্রত্যেক মাসে ধরেন $1,500 বা ইউরো খরচ আছে। সো হাউ ইউ উইল সার্ভাইভ? সো ইউ নিড সাম মানি। আপনি অনেক টাকা কামাইতে পারবেন। এন্ড দ্য মোস্ট ডিফিকাল্ট পার্ট হলো যে জিনিসটা স্টার্টআপ ভিসাতে ওয়ার্ক পারমিট থাকে না, এরকম অনেক ইটস ডিফিকাল্ট, আই মিন ইটস ভেরি চ্যালেঞ্জিং। এটা এরকম না যে শুরু করলাম বাট উইল হ্যাভ টু সার্ভাইভ, দেয়ার উইল বি আ লট অফ চ্যালেঞ্জেস। ঠিক আছে, তাহলে আমি পার্সোনালি আমি সবসময় স্টার্টআপ যতটুকু বানাইছি বুটস্ট্র্যাপে বানাইছি। আমি পার্সোনালি আমার ড্রিমের উপর আমার নিজেরই কোনো ট্রাস্ট নাই। আমি সবসময় হচ্ছে ওই যেটা করি যে আরেকজনের যে রেসপন্সিবিলিটি নিব টাকার, এইটা আমি নিতে চাই না। এবং এইটার মাধ্যমে আমাদের এই সেগমেন্ট শেষ। পরের সেগমেন্ট হচ্ছে যে ইনভেস্টমেন্ট জিনিসটা কী, এইটার মিস্টেরিটা আমরা শেষ করব। যে ইনভেস্টমেন্ট, মনে করেন আমার একটা ধারণা ছিল বা সবারই একটা ধারণা ছিল যে আমি একটা স্টার্টআপ আইডিয়া নিয়ে আসছি, বিভিন্ন জায়গায় পিচ করছি, পিচ করার পর আমার সাথে ইনভেস্টররা যোগাযোগ করা শুরু করছে এবং শেষে আমি ইনভেস্টমেন্ট নিলাম। ঠিক আছে, ইনভেস্টমেন্ট কত পাইলাম? €1,000,000, 10% শেয়ার দিলাম। €1,000,000 নিলাম, 10% শেয়ার দিলাম, তাহলে কোম্পানির ভ্যালুয়েশন হয়েছে $10,000,000 ইউরো, €10,000,000। আমি €9,000,000 মালিক, তাই না? ওয়েল, এখন এই যে ইনভেস্টমেন্টটা পাইছি, এটার মানে এটা কি আনন্দের বিষয় নাকি মাথার উপর ছুরি, গলার মধ্যে ছুরি? আচ্ছা, আপনার কি ফিলিংস? একটা জিনিস কি আপনার হলো পাওয়ার অ্যান্ড মানি কাম উইথ রেসপন্সিবিলিটি, এটা হলো সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। নাথিং, যেটা রেসপন্সিবিলিটি যদি আপনি না নিতে পারেন, এটা আপনার জন্য কালো হয়ে দাঁড়াবে। কীরকম? আপনার মাকড়সার জাল দেখছেন না? মাকড়সার জালের মধ্যে যদি আটকে যান, দেখবেন যে ওটা যদি সামহাও যদি কল্পনা করেন মাকড়সার জালটা যদি খুব শক্ত দড়ি রশির হইতো, তাহলে তো একটা ওই যে চোরাবালি আছে না, চোরাবালির মতো তো যত চেষ্টা করি এটা থেকে বের হওয়ার, আরো টেনে নিয়ে যায় ভিতরে। এখন আপনাকে বুঝতে হবে যে কোন আর যদি মানে একটু শান্তশিষ্টভাবে থাকি তাহলে আস্তে আস্তে তলাবো। তো ইনভেস্টমেন্টের যে ব্যাপারটা আছে, এটা কয়েকটা ধরন আছে। যেমন হলো অ্যাঞ্জেল আছে, বিসি ইনভেস্টমেন্ট আছে, গ্র্যান্ড আছে। তো আপনাকে বুঝতে হবে আপনার জন্য কি ভালো। যেমন আপনি খাইতেছেন, আপনার শরীরে এখন ধরেন অসুস্থ, এখন আপনার কোন খাবারটা আপনার ভালো সেটাকে আপনাকেই বুঝতে হবে, আরেকজন বা ডাক্তার বলতে পারবে। তো এর জন্য আপনার হয়তো পরামর্শদাতা থাকতে পারে। যেমন আপনার কিছু কিছু জিনিস দেখবেন যে শ্রীলঙ্কায় যে ব্যাপারটা ঘটলো, শ্রীলঙ্কায় কি বললো যে দেশ দেউলিয়া হয়ে গেছে, চাইনিজ ইনভেস্টমেন্ট ছিল, চায়না তো ইনভেস্টমেন্ট করছে বাট দেশ দেউলিয়া হয়ে গেল। যেমন ও আর ইনভেস্টমেন্ট ফেরত দিবে না, তাই না? না, ফেরত দেওয়ার কোনো অপশন নাই। আপনি কি আপনার লায়াবিলিটি আছে না? আপনি একজনের কাছ থেকে $1 বিলিয়ন নিছেন, আপনার না দিয়ে আপনি পার পাবেন না। তো কিছু লায়াবিলিটি আছে। সেটা €1,000,000 যে আমার যে 10 মিলিয়ন ভ্যালুয়েশনে যে টাকাটা দিল, এই টাকাটা মানে হচ্ছে সে আমার কাছে টাকাটা পায় না। জিনিসটা হলো বিভিন্ন ধরনের। আপনি যদি ইকুইটি বলতে ধরেন আপনার কোম্পানি 100 মিলিয়নের, আপনি বললেন আমি কোম্পানি যা হইলো ব্যাংক্রাফট হইলে তো এটার কিছু লিগাল ইস্যু থাকে, এগুলো বিশাল কমপ্লিকেটেড ব্যাপারগুলো আসে। কিন্তু ইন জেনারেল যদি আমরা বলি, ধরেন হইলো ইনভেস্টমেন্ট যখন নেবেন তখন আপনার একটা ডিড সাইন করতে হবে, তাই না? তো ডিডের মধ্যে অনেক কিছু লেখা থাকবে, ওইগুলো আপনার পড়তে হবে। যে ওর বললো যে আপনার লস, যেমন অনেক ক্ষেত্রে ইনভেস্টমেন্ট যখন করে যে আপনি 1 মিলিয়ন আপনাকে ইনভেস্টমেন্ট করলো, তার মধ্যে বললো 500K আপনার লোন উইথ 15% ইন্টারেস্ট রেট। মানে কি, আপনি যদি এটার ওই টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো না পড়েন তাহলে বিপদে পড়বেন। এর মানে হলো আপনাকে আগে ইনভেস্টমেন্ট নেওয়ার আগে আপনাকে চিন্তা করতে হবে হাউ মাচ ফিজিবল অফ দোজ ইনভেস্টমেন্ট ফর ইউর কোম্পানি। ইফ ইট ইজ নট গুড এনাফ, দেন ইটস
মানে টাকা কোম্পানি না, এটা তো মানে আমার রেসপন্সিবিলিটি। আমি ফাউন্ডার হিসেবে আমি আমার Exact কোম্পানি, যদিও বলা হয় যে এটা লিমিটেড লায়াবিলিটি কোম্পানি, কিন্তু এটার ফাউন্ডার হিসেবে কিন্তু সব লায়াবিলিটি আমারই। Exactly. এবং আমার কেরিয়ার কিন্তু শেষ যদি কেরিয়ার শেষ বলবো আমি এরকম না, কেরিয়ার শেষ না, জাস্ট জিনিসটা হলো আপনি যদি জিনিসগুলো না জানেন না বুঝেন তাহলে অনেক কিছুই হইতে পারে, বাট ইউ উইল হ্যাভ টু লার্ন এভরি সিঙ্গেল ডে থ্রু আউট দি জার্নি। যে জিনিসটা হয় ইউ লার্ন এভরি সিঙ্গেল ডে বিকজ there is difficulties. You go through a lot of approach. People send you the document and ask for signing. Okay, we have this offer for you. Maybe you will be willing to sign, but at the end you will come back because of what? যে এই ডিলটা ভালো না কি জন্য, যে আপনি লং টাইম একটা প্ল্যান করছেন যে এটা হলে এটা হইতে পারে, এটা অনেকটা দাবার গুটির মতো। তো আপনাকে দেখতে হবে যে মানে আমার যদি চালের পর দেখা গেল যে অপোজিশন মানে আমি যখন এটা সবসময় হইতে সারা হবে পৃথিবীটাই আমার বিপক্ষে, না আমি হচ্ছি না এটা সবসময় হইতে হবে কি উইন উইন সিচুয়েশন। যেমন দেখবেন আপনি যদি একটা ব্যবসা করেন, আপনি যদি 10 টাকা লাভ করেন, আরেকজন আইসা করবো তাহলে তুই ব্যবসা করতেছস, তাহলে তুই 10 টাকা 100 টাকাতে 10 টাকা বানাইতে পারতেছস, আমি তোরে 500 টাকা দিলাম, তাহলে আমারও 10 টাকা না দিস, 5 টাকা করে লাভ দিস। ব্যবসা যে ইনভেস্ট করে বড় ধান্দা থাকে, আমি 1 কোটি টাকা ইনভেস্ট করলাম, তো আমার রিটার্ন অফ ROI-টা কত হবে আফটার যে একটা টাইম ফ্রেম। মানে যদি ROI, তারপর ডিডের যে রুলস রেগুলেশন বা কন্ডিশন, এটা যদি ঠিক মতো না পড়া হয়, ওস্ট সিচুয়েশনে শুধু পড়লেই তো হবে না। ওস্ট সিচুয়েশনে একজন স্টার্ট আপ ফাউন্ডারের কি লেভেলের খারাপ সিচুয়েশন হতে পারে, আপনি মানে ওস্ট কেস এন্ড আপ ইন জেল হইতে পারে, মানে জেলে 2-1 বছর থাকা লাগতে পারে। ঠিক আছে, যেমন হইলে যে এইখানের যে এটা কি বলে টেলিগ্রামের যে, সে কিন্তু ফ্রান্সের ফাউন্ডার, সে কিন্তু জেলে ছিল, এখনো আছে কিনা জানি না। ওর অনেক ওই এরকম মানে শুধু যে আপনার ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এই জিনিসগুলো আসছে সেটা না, কিছু দায়বদ্ধতা থাকে সমাজের প্রতি, আপনার ডেটা সিকিউরিটির বিভিন্ন কিছু। স্টার্ট আপ যে জিনিসটা, টেলিগ্রাম তো হিউজ স্টার্ট আপ, মানে হিউজ স্টার্ট আপ, অথচ মানে শুধু ইনভেস্টমেন্টের জন্য যে আপনি বিপদে পড়বেন, নট নেসেসারি। ইট ক্যান কাম উইথ লাইক আপনি রেগুলেশন মানেন নাই, অন্য আপনার হয়তো বা ভালো একটা লয়ার হায়ার করেন নাই, ইউ হ্যাভ এ লট অফ মানি বাট ইউ হ্যাভেন ফোকাস অন দ্যাট। মানে আমি অ্যাডমিনিস্ট্রেটিভ জিনিসগুলোতে আমি একটুখানি ছাড় দিতে চাইছেন, তো ছাড় দিতে চাইছি অথবা খেয়াল করি নাই। আর আপনার যে ব্যাপারটা থাকে, ইউ নিড এ লট অফ কানেকশন। তো কানেকশনগুলো আপনাকে থ্রু আউট দি প্রসেসে আপনাকে ডেভেলপ করতে হবে, যে আপনার কখন কোন জিনিস লাগে কেউ বলতে পারে না, তো ওই জিনিসগুলোকে আপনাকে ব্যাকআপে রাখতে হবে, হয় ইট উইল গ্রো অ্যান্ড ইউ নিড এ লট অফ পিপল, এ লট অফ পাওয়ারফুল পিপল বেসিক্যালি। মানে আমার কানেকশন নেটওয়ার্ক ভালো থাকে। এই সেগমেন্ট শেষ আমাদের, ঠিক আছে, ইনভেস্টমেন্ট নিবে কিনা নিবে না। এখন আমরা এবার যাই হচ্ছে, আমরা তো আমাদের বিষয় নিয়ে কথা বললাম, স্টার্ট আপ ফাউন্ডার, চাকরি, অমুক তমুক। এখন আমরা ইনভেস্টরের চিন্তা করি যে একজন ইনভেস্টর কেন ইনভেস্ট করে। ওয়েল, মনে হয় এরকম যারা ভিসি ফান্ডে ইনভেস্ট করে, আমি জানি যে ভিসিরা হচ্ছে ফান্ডটা ম্যানেজ করে, তাদের টাকা না, বা অ্যাঞ্জেলরা হচ্ছে নিজেদের টাকা ইনভেস্ট করে। আমরা এটা স্টেপ বাই স্টেপ বলি যে অ্যাঞ্জেলরা মনে করেন তার জীবনে সে ব্যবসায় চাকরিতে সাকসেসফুল, সে তার টাকা ইনভেস্ট করবে। প্রথম কথা হচ্ছে সে কেন, মানে আপনি যেহেতু ভিসি নেটওয়ার্কে ছিলেন, সো তারা কেন তাদের নিজেদের টাকা এমন একটা কিছুতে ইনভেস্ট করতে চায় যেখানে 100টার মধ্যে একটা সাকসেস হয়, 99 জন ফেল করে, এবং এই ইনভেস্টমেন্ট থেকে সে কী পেতে চায় এবং কী পায় শেষ পর্যন্ত। তো সিম্পল একটা উদাহরণ দেই। প্রথম আসলে ইনভেস্টমেন্ট করার আগে প্রথম কি জিনিস দেখে? প্রথম জিনিস দেখে আপনার অ্যাঞ্জেলের কথা, ভিসি কিন্তু পরে যাব, অ্যাঞ্জেল ভিসি ম্যাটার করে না, ইনভেস্টমেন্ট মানে ইনভেস্টমেন্ট। প্রথম জিনিসটা কি দেখে? প্রথম যদি আপনার দেশে ইনভেস্ট করে, কোনো একটা স্টার্ট আপ যদি থাকে বা বিজনেস থাকে, কোনো একটা তো দেশে থাকবে, ফার্স্ট জিনিসটা দেখবে আফটার 10 ইয়ার্স এই দেশের সিচুয়েশন কী হতে পারে, সিকিউরিটি লায়াবিলিটিগুলো কী ধরনের থাকতে পারে এইখানে। এখন মনে করেন যে আমাদের দেশে ইনভেস্টমেন্ট যায় না কেন, কারণ এখানে রুলস রেগুলেশন মানে কোনো কমিটমেন্ট কোনো কিছু ঠিকঠাক নাই। এইখানে যদি বলে যে আমরা মানে আমি কারো কাছে ইনভেস্টমেন্ট করলে সেই ইনভেস্টমেন্টটা আমি উঠাই নিয়ে আসার জন্য উঠাই নিয়ে মানে ভরসা নাই। যে মাইক্রো ক্রেডিটে বলে না যে টাকা মানুষের ঘরের চাল খুলে নিয়ে যায়, এই লেভেলের না, এটা হলো গরিবদের ইনভেস্টমেন্ট করা হলো হাই রিটার্নের একটা পসিবিলিটি। আপনি যখন যারা ইনভেস্ট করে তারা তো গরিবদের, মানে এটা তো ব্যাংকিংয়ে মাইক্রো ফাইন্যান্সে করে, কিন্তু যারা ধরেন হলো ইনভেস্টমেন্ট করে অ্যাজ এ কোম্পানিকে, তারা তো বাংলাদেশে তো স্টার্ট আপ ইনভেস্টমেন্ট কম হয়, কিন্তু
এই ব্যাংক ইনভেস্টমেন্ট থেকে শুরু করে অন্য সব কিছু বেশি ব্যাংক হয়। ইনভেস্টমেন্ট তো হয় না, ওগুলো লোন হয় আর Loan, কি। আমাদের স্টার্ট আপে আসলে যে সিচুয়েশন, ধরেন প্যারিসের একটা স্টার্ট আপে এক বছরে যে রেজ করে, আমাদের সারা বাংলাদেশে হয়তো বা তার সিকিবাগও হয় না, এরকমও হয়। ধরেন সারা বছরে 40 মিলিয়ন হয় না, এখানে ধরেন অলরেডি 500 মিলিয়ন একটা স্টার্ট আপ রেজ করে ফেলাইছে। এই ইকোসিস্টেম জার্মান, বার্লিন, ইউকে এরকম হয়। তো সেটার জন্য প্রথম জিনিসটা হলো আপনার যে জায়গাটা আছে, জায়গার ইকোসিস্টেমটা কীরকম, ইকোসিস্টেমটা ওয়েল এস্টাবলিশড কিনা, প্লাস হলো সিকিউরিটি কীরকম, সামাজিক প্রেক্ষাপট কীরকম, সব কিছুর উপর ডিপেন্ড করে। এখন কথা হলো এইগুলা থাকলে, যদি আপনার পরিবেশ ভালো থাকে, সিকিউরিটি থাকে, তাহলে একটা সম্ভাবনা আছে, সামহাও আসবে। তারপরে আসবে যে এইখানে ওই রকম হিউম্যান রিসোর্স আছে কিনা, ওভারঅল ব্যাপারগুলো ওটা ইকোসিস্টেমের মধ্যে পড়ে। এখন কথা হলো কেন ইনভেস্ট করে, এটা তো ব্যবসা। ইনভেস্ট কেন করে? রিটার্নের জন্য, আর তো কোনো কারণ নাই, তাই না? যে ইনভেস্ট করে, দেয়ার মেন এম ইজ টু গেট ব্যাক দেয়ার মানি। দে শুড বি যেটা তাদের প্রধান কনসার্ন। সমাজ সেবার জন্য আমি বিভিন্ন আচ্ছা, সমাজ সেবা মানুষ করে, এটা একটা ইয়ে আছে, ডেটা আছে, হার্ভার্ডের একটা আপনার হইলো হার্ভার্ড বিজনেস স্কুল একটা রিসার্চ করে ক্রিয়েট করার জন্য পৃথিবীর না, এগুলো হইলো আসলে গল্প। আমি যেটা দেখি সেটা হইলো, ধরেন আপনার হার্ভার্ডের একটা রিসার্চে বলে, আপনি অ্যাজ এ বড় লোক, অ্যাজ এ মিলেনিয়ার বা সম্ভ্রান্ত একজন লোক, আপনি যদি গরিবকে 50 পয়সা দেন, আপনি অটোমেটিক্যালি আর কি অলৌকিকভাবে 2.5 টাকা ব্যাক পাবেন। ঠিক আছে? তো এর মানে হইলো যারাই ফিলান্থ্রপিক কাজ করে, এটার যে রিটার্ন সেটা খুবই হাই। কারণ কি, আপনি যখন ফিলান্থ্রপিক কাজ করেন, আপনার রেপুটেশন বাইরে যায়। আর ব্যবসার মেইন কাজ কি? রেপুটেশন বাড়ানো। আপনার যখন রেপুটেশন বাইরে যায়, প্রোডাক্টেরই বাইরে যায়, আপনার কোম্পানির নাম বাইরে যায়, আপনার যে প্রোডাক্টের দাম আছে 2 টাকা, এটা হয়ে যাবে 4 টাকা, তাই না? তো এই যে ব্যাপারগুলো, মানে গিভ ব্যাক টু দি সোসাইটি ইজ দি কি টু গেট ব্যাক। তো এটা আসলে ফিলান্থ্রপিক ইনভেস্টমেন্ট। তো ফিলান্থ্রপিক ইনভেস্টমেন্ট এটা হইলো, অনেকে বলে যে সোসাইটিকে দিচ্ছে, বাট সেটা একটা বিগ রিটার্নের একটা ওয়ে অফ দে আর ডুইং বিজনেস। যে আপনি আপনার সুনামটাকে, যেমন যদি বিল গেটস দেখেন, তো তাদের কিন্তু একটা সময়ে তাদের রেপুটেশন নেমে গেছিলো। তারপরে এই যে পোলিও টিকা বিভিন্ন কিছু আসে, ধরেন হইলো বিল মেলিন্ডা ফাউন্ডেশন বিভিন্ন কিছুতে অনুদান দিয়ে তার কি একটা রেপুটেশন ভালো না, আবার ব্যবসা দাঁড়াই গেল। সবগুলোই দেখেন, যত বিগ বিজনেস আছে এদের ফিলান্থ্রপিক, CSR, ESG, SDGতে দেখবেন ব্যাপক ফান্ডিং করে। এর কারণে কি হয়, এই যে টপ মাইন্ডগুলো আছে যারা চাকরি করে, ধরেন এরকম আছে, তো আপনি একজনকে টাকা দিলেন, হয়তো ও আমারে টাকা দিছে, তো তাহলে তো অর্থ গুণগান গাওয়া লাগবে একটু, দুনিয়ার নিয়ম, তাই না? তো আপনার গুণগান গাইতে গাইতে সারা দুনিয়াতেই গুণগান হয়ে যায়। বলিও নাই যে গুণগান কও, কিন্তু গুণগান ওই যে বলতেছে ভালো কাজ করতেছে, মানে সামহাও ওই যে রিটার্ন আসতেছে এর মাধ্যমে। ওকে, এবার আমাদের লাস্ট সেগমেন্ট। ঠিক আছে, লাস্ট সেগমেন্ট হচ্ছে, মাথা থেকে হারাই গেল লাস্ট সেগমেন্টের কোশ্চেনটা, কারণ আপনি লাস্ট কোশ্চেনের অ্যান্সারটা চমৎকার হয়েছে। গিভ ব্যাক টু দ্য সোসাইটি। ওকে, হ্যাঁ মনে পড়ছে। মানে অ্যাজ এ হোল, স্টার্ট আপ বলেন, ব্যবসা বলেন, চাকরি বলেন, আমাদের মানে এগুলো তো হচ্ছে ইকোনমিক্যাল জার্নি, ইকোনমিক টাস্ক ওয়ার্ক, তাই না? মানে আমরা ফিনান্সিয়াল ওয়ার্ক না, ফিনান্সিয়াল তো ওটা অন্য টার্ম। ফিনান্সিয়াল টার্ম হলো ভিসি ফার্মে চাকরি করেন, ওটা চাকরি বাকি এই যে যাই বলেন, এটা হলো মডার্ন ফর্ম অফ স্লেভারি বলতে পারেন। জাস্ট হলো আগে যেরকম রাজা প্রজারা ছিল, সেম। আমি মনে করি না এটা হলো ভিন্ন কিছু। যারা চাকরি করতেছে, আগে ধরেন কি করতো, রাজার জন্য সব প্রজারা কাজ করতো। আপনার শহরগুলো, এই যে ইউরোপের শহরগুলোর হিস্ট্রি যদি দেখেন, কোম্পানিজ আর দি এম্পায়ার, যারা মানে জমিদার ছিল, মানে কিং তো হলো জমিদার, যারা জমিদাররা থাকতো তারা সবাই শহরে, তাদের বড় বড় বাড়ি থাকতো। যেহেতু তাদের হচ্ছে প্যালেস থাকতো হচ্ছে অনেক দূরে, মানে পুরো ফ্রান্সের মনে করেন বিভিন্ন শহরে তাদের প্যালেস আছে, ছোট ছোট শহরগুলোতে তাদের ফার্ম আছে, তাদের জমি আছে, কিন্তু তারা সবাই আবার ক্যাপিটালে তাদের একটা করে বাড়ি থাকতো। যেহেতু তাদের সব বাড়িঘর ওখানে ক্যাপিটালে, তাদের ফ্যামিলি এখানে থাকে, এখানে স্কুলে থাকে, স্কুলে পড়ে,
তো দেখা যায় যে যত শিক্ষক, তারপর আর্টস মানে ছবি বানায়, ছবি আঁকে, বা যত রকমের সার্ভিস আছে সব সার্ভিস ওই ক্যাপিটাল কেন্দ্রিক হতো। এই জন্য ঢাকার, যদি ঢাকা তো ওরকমই, কিন্তু প্যারিস শহর মানে পুরো ফ্রান্সে সবচেয়ে বেশি কাজ হচ্ছে প্যারিস শহরে, লিওন শহরে। তার কারণ হচ্ছে বড় জমিদারদের এখানে বাসা থাকতো, তারা এখানে থাকতো রেসিডেন্স, এবং এখানে তাদেরকে সার্ভ করার জন্যই হচ্ছে এই শহরগুলো তৈরি হয়েছে। শহরগুলোতে সব দরিদ্র লোকজন অ্যাপার্টমেন্টে থাকে, এবং হচ্ছে তারা মানে রাজাবাবুকে serve করে। জিনিসটা কি দেখেন, আপনার একটা কোম্পানি আছে বা একটা সম্পদ আছে, আপনি 1000 লোক খাটাইতেছেন, সে তার শ্রম বিক্রি করতেছে, সময় বিক্রি করতেছে, আপনার সময়টার একটা অংশ যে আপনার জন্য, যে আপনাকে খাটাইতেছে সে পাইতেছে, ধরেন আপনি 10% পাইতেছেন, উনি 90% আমি তো পাইতেছে। hourly কাজ পাইতেছি। তো আগে আমি তো কি হইতো, hourly salary আগে আওয়ারলি স্যালারি পাইতেছেন, তো ওই লাভ্যাংশতে কোম্পানি পাইতেছে না, মালিক পাইতেছে। তো আগে যেটা হইতো যে রাজারা কি করতো, খাবার দিত, খাবারের বিনিময়ে কি করতো, খাবার দিত, ওরা ওদের জমিদারি প্রজা বানাইতো, প্রজাদেরকে একটা হায়ারার্কি জায়গা তৈরি দিত। করে সেম। তো আমি তো কোনো ডিফারেন্স দেখি না, কিন্তু- এটাকে কিংডম, এটা এখন ডেমোক্রেসি বলে, এখন আগে তো কিংডম রাজার কি সিস্টেম হইতো, ছিল। রাজার সেনাবাহিনী বড় হইতো, তার মানে আয়ত্তের জমি জমার সঙ্গে ওই যে বলে না পেয়াদা, তারপর তাদের হলো ট্যাক্সের পরিমাণ বাড়তো, হ্যাঁ। আর বিনিময়ে ট্যাক্সের জন্য মানুষ শ্রমিক কাজ করে। এক্স্যাক্টলি, আগে যেরকম ধরেন ইয়াজ থাকতো মন্ত্রী, তারপর হলো পেয়াদা, এরকম এখন ধরেন ম্যানেজার আছে, এখন পিয়ন আছে, কর্মী আছে। ইন দ্যাট সেন্স আমি আসলে একজন মানুষ কেন ব্যবসা করে, কেন স্টার্ট আপ করে, এটা তো কাইন্ড অফ রাজা বাদশার মতো একটা বিষয় না, জিনিসটা তো এখন ধরেন আগেও তো যুদ্ধ হইতো, যুদ্ধ হইয়া জয়ী হইলো না, সে রাজা হইতো, এখনো তো সেম না। কিন্তু যে যুদ্ধে জয়ী আপনি হয় এমন কোনো মানে হিস্ট্রিতে দেখবেন যে যার একটা সেনাবাহিনী নাই সে রাজা হইছে। সেনাবাহিনী সে আগে বানাইছে, মানে স্টার্ট আপের মতো, যে সেনাবাহিনী বানাইছে, তার একটা ফান্ড রেইজ করছে সে, তারপর সে তার গ্রুপ নিয়ে, অনেক ক্ষেত্রে যেটা হইতো যে রাজাদের ফ্যামিলি মেম্বারদের এরকম টিম বানায়, তারা অন্য একটা রাজ্য দখল করার জন্য পাঠাইতো, ঠিক আছে, মানে ওই যে ফ্যামিলি ফ্রেন্ডস ইনভেস্টমেন্ট করছে, একটা রাজ্য তৈরি হয়েছে। এখনো তো সেম ম্যানোপোলিয়া সম্রাটের আন্ডারে অনেক রাজা থাকে। এক্স্যাক্টলি, আই মিন একটা ডোমেইনে আপনি কাজ করতেছেন, লেটস সাপোজ ইট ক্যান বি সফটওয়্যার অর হেলথ, তো আপনার একটা কোম্পানি আছে, তো আপনি মনে করতেছেন আরেকটা কোম্পানি, তো সেটা আপনাকে প্রচুর জ্বালাইতেছে, তো এর মানে কি আপনার একটা রাজা, সে আর একটা রাজা, তো দুই রাজার মধ্যে যুদ্ধ হলো, বললো যে না উই নিড মনোপলি, যেমন হলো অ্যাপল করছে, তাই না? অ্যামাজন, লোকালি অ্যামাজন, ইবে, এরা লোকালি যত ই কমার্স আছে এগুলো কিনে ওই যে তারা মনোপলি তৈরি করছে। সারা পৃথিবীতে। এক্স্যাক্টলি, যে ফেসবুক দেখেন, এদের 86 না আরো বেশি, 120টার মতো স্টাইলটা কোম্পানি। চেঞ্জ হয়েছে, কিন্তু যুদ্ধ একই রকম আছে, এবং Exactly. যুদ্ধের পারপাসটাও ওই একই, সেটা হলো যে সম্পদ বৃদ্ধি করা। এবং এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার, মানে আমি স্টার্ট আপ বানাইতেছি, একটা ড্রিম ছিল, ড্রিমের এগেনস্টে কিছু টাকা জমা হয়েছে, আসলে এখানে- আস্তে আস্তে করে সম্পদ বাড়তে বাড়তে বিশাল জিনিস হচ্ছে, যেমন মিস্টারের এখন ডাটা সেন্টার হয়েছে। আসলে এখানে যুদ্ধটা স্টার্ট আপও না, ব্যবসাও না, যুদ্ধটা ইকোনমির যুদ্ধটা অন্য জায়গায়। ইকোনমি হলো এটা, আপনি মনে করতে পারেন যে পরিশ্রম করে খাইতে আমি করে ফেলাতে পারবো, এটা না, এটা দেওয়া হয় কিভাবে, আপনাকে একটা সার্কেলে ঢুকতে হবে, ওইটার জন্য যা যা করা লাগে, আপনার মনে হইতে পারে আমি পরিশ্রম করলে ওই জায়গায় চলে যাব, তাহলে তো কেন পরিশ্রম কর না, সবাই খাটে শরীরে গতরে, সবাই তো সাকসেস হয় না, কারণ কি ওর কি যোগ্যতা কম? না, দুনিয়ার সবারই যোগ্যতা আছে কম বেশি। যে লোকটার আপনি কইতেছেন যে যোগ্যতা নাই, ওরা হয়তো আরও বেশি যোগ্যতা আছে, কিন্তু ওইখানে যাইতে পারে না, কারণ কি ওই যে ওর যে প্রিভিলেজ, একটা বড় লোকের বা একটা ধরেন একটা সিনেটের সেলের যে লিঙ্ক লবিং থাকে, ও একটা স্টার্ট আপ সাকসেস করতে ওর 80% অলরেডি হাতে আছে, ও লোকগুলা গুছাইয়া শুরু করে দিলে একটা সাকসেস রেট ওর 90% হওয়ার পসিবিলিটি। আর ধরেন একজন মধ্যবিত্ত, ওর হলো 10%। এখন কথা হইলো যে ওরা কি যাবে না ওইখানে? যাবে। কখন যাবে? ওরা প্রথম শুরুটা করবে ওই যে ইয়াতে যারা আছে প্রিভিলেজড, ওদের সাথে কাজ শুরু করে আস্তে 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 একটা লং টাইম, মানে আমরা যে জিনিসটা মনে করেন ওরা জন্মের পরেই যে মনে করেন গিফট হিসাবে পাইছে, ওইটা ওদের 50 বছর লাগছে। আমরা যে মার্ক জাকারবার্গ, ইলন মাস্ক, এদের গল্প বলি। হ্যাঁ, এটা privileged। ইলন মাস্কের বাপ ছিল সাউথ আফ্রিকার একটা খনির মালিক। খনিটা সরকার মানে করায়ত্ত করে নেওয়ার পর সে ওই টাকাটারে সামহাও বিভিন্ন উপায়ে আমেরিকাতে পাঠাইছে, তার ছেলে এবং তার ওয়াইফ, বাচ্চা কাচ্চারা থাকতো ওখানে। ওই টাকা দিয়ে ইলন মাস্কের যাত্রা শুরু, এবং এখন পৃথিবীর সবচেয়ে ধনী বলা হয় ইলন মাস্ককে। ইলন মাস্ক সারাদিন দৌড়াদৌড়ি করে, কিন্তু কথা হচ্ছে অ্যাজ এ ফাউন্ডার টাকাটা তো হচ্ছে ধরলাম যে বাপের অথবা ইনভেস্টরের, মানে
আমি তো হচ্ছে একটা পার্সেন্টেজের মালিক, কিন্তু বেশিরভাগ টাকা মানে টেসলার দেখা যাবে যে পাবলিক, মানে এটা যদি পাবলিক কোম্পানি হয় তাহলে পাবলিকের টাকা। কিন্তু ইলন মাস্ক কোন দিক থেকে সুপার হিউম্যান যে ও এটার ফাউন্ডার বা এটার সিইও, আমি না? এটা হলো ধরেন ওর যে মানে পেপল, যেটা তো জুমের সাথে একটা অ্যালাইন করে পরবর্তীতে হইলো, যেমন হইলো ধরেন ইলন মাস্ক ছিল, তারপর হইলো গুগল, ল্যারি পেজ, তারপর ধরেন বিগ ইনভেস্ট। পেপালও তো আপনার জিনিসটা এমন না যে মানে একটা ওদের যে- ইউনিক আইডিয়া। অনলাইন পেমেন্টের অনেকগুলো স্টার্ট আপে একটা ক্যাপিটাল থেকে কিনে এটার একটা পুরো মোনোপলি তৈরি এখন করেছে। দেখেন এই যে ওদের যে গ্যাংটা ছিল 20-25 জনের যে গ্যাংটা, এরা এখন সারা দুনিয়ার পিটার থিয়েল, পিটার থিয়েল থেকে শুরু করে সারা দুনিয়ার 2/3 সম্পদ এই কয়েকজনেরই। এর মানে হইলো ধরেন একটা গ্যাংয়ের 25 জনই কি লাকি হয়, তাহলে 25 জন কীভাবে হইলো? এই যে কানেকশনের যে পাওয়ারফুল বা ইউটিলাইজেশন, এটা মানে ওই যে একটা কথা আছে না, রাজার সাথে সম্পর্ক হইলে সে মন্ত্রী হয়, মন্ত্রীর সাথে সম্পর্ক আমি হইলে সে- দেখলাম যে ইলন মাস্ক কি করে, সে চিন্তা করে যে আমি টুইটার কিনবো। টুইটার কিনা মানে কি, টুইটারের সম্পদটুকু তার আন্ডারে আসবে। তখন সে একটা পার্টিকুলার গ্রুপ অফ ইনভেস্টরের সাথে নিয়ে সে টুইটারে কেনার জন্য একটা প্রপোজাল তৈরি করে এবং সে কিনে। না, এটা হলো এইভাবে করে ইলন মাস্ক সে একা না, জিনিসটা একা না। সে আমরা দেখি অ্যাজ ইলন মাস্ক। এখন In আপনার the চিন্তা name of করতে Elon হবে, Musk. এখন চিন্তা করতে হবে ওর পিছনেও কিছু আছে। আমরা শুধু ফ্রন্টের লোকটারে দেখি, ফ্রন্টের লোকটারে চালানোর জন্য পিছনেও লোক থাকে, যেটা আমরা যা বাহ্যিক দিক দিয়ে চোখে দেখি, পিছনে তার ভিন্ন জিনিস। আমরা শুধু সামনের জিনিস দেখি, সামনের জিনিস যেটা দেখি এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ভুল ইলন হয়। মাস্ক সকাল 4টার সময় ঘুম থেকে উঠে আমরা এটা নিয়ে না, পরিশ্রম তো করে সবাই না। এটা কি বাংলাদেশে এরা মনে আছে যারা ওই যে কাজ করে এদের 3টার সময় উঠতে হয়, শুধুমাত্র এই রাত 2টা পর্যন্ত কাজ করে, এরকমও আছে। মনে করেন এর মানে সে 2 ঘন্টা ঘুমায়, এটা ম্যাটার না। তো ম্যাটার হলো ধরেন সে তো কতক্ষণ ঘুমাইলো এটা না। ধরেন এখন যদি আপনার চিন্তা করেন যে আমি ইলন মাস্ককে আমি 4 ঘন্টা ঘুমাই, আমি 2 ঘন্টা করে ঘুমাবো, তো ইলন মাস্কের সম্পদ কি আপনার সমান হবে? তার মানে এটার যদি রিক্যাপ করি, মানে স্টার্ট আপ এটা ড্রিম দিয়ে শুরু হোক আর যেভাবেই শুরু হোক, অ্যাজ এ হোল ধারাবাহিকভাবে আমাদের মানে স্টার্ট আপগুলো, ব্যবসাগুলোর উদ্দেশ্য হচ্ছে একটাই, কত পরিমাণ সম্পদরে একত্র করে একটা কন্ট্রোলের মধ্যে নিয়ে আসা যায়। যদি আমি এই সম্পদটা কন্ট্রোল করি, আই এম দ্য বিগেস্ট পাওয়ারফুল মানুষ। মানে আমি না, এটা হলো আপনাকে এইরকমভাবে এটা বললে ভুল হবে। সম্পদের কন্ট্রোল না, একটা সিস্টেম ডেভেলপ করা, যে সিস্টেমটা কিছু সংঘবদ্ধ মানুষের দ্বারা পরিচালিত হবে, অ্যাজ এ সিঙ্গেল পারসন না, যেটা পুরো জিনিসটা মনে করেন যে আপনার ফেভারে আইনা দেবে, আপনার যখন যেটা লাগবে। আপনি যদি বলেন যে আমি সব কিছু করতে পারবো, মানুষ পাওয়ারফুল না, দুনিয়াতে কোনো মানুষই পাওয়ারফুল না। যদি বলে যে আমি খুব পাওয়ারফুল, সে বোকা। কিন্তু মানুষ খুব ইন দ্য সেন্স অফ ইলন মাস্ক কি ডক্টর ইউনুসই, কিন্তু তার কোম্পানিতে অনেক মানুষ আসছে গেছে, কিন্তু অ্যাজ এ হোল গ্রামীণ এই কোম্পানির বিশাল বড় মানে ফান্ডিং তৈরি হয়েছে, অনেক বড় ক্যাপিটাল তৈরি হয়েছে। ইলন মাস্কের অনেক বড় ক্যাপিটাল হয়েছে, কিন্তু ইলন মাস্ক সেই ক্যাপিটালের মালিক না, কিন্তু সে কন্ট্রোল করে, যে কারণে তার সাথে মানে আমেরিকার প্রেসিডেন্ট বসে ডিনার খায়। অ্যাজ এ হোল এই ছিল আমাদের সবগুলা মানে সেগমেন্ট, মানে স্টার্ট আপ, বিজনেস, চাকরি, এই সব কিছু নিয়ে আমরা অনেক এলোমেলো কথা বলছি, কিন্তু কথা বলে আমার ভালো লাগছে। আপনাকে ধন্যবাদ কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো ইনশাল্লাহ আবার কখনো কথা হবে। ওকে, সেই পর্যন্ত ভালো থাকবেন। ওকে।